বল আজকে কেন ডাকা হয়েছে বল এই ক্লজ। ক্লজকে বাংলায় কি বলা হয়? বাক্যাংশ। ক্লজকে বাংলায় বলা হয় বাক্যাংশ। এর আগেও ক্লজ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? বলেছিলাম যে একটা বড় বাক্যের অংশকে বলা হয় ছোট বাক্যকে, বা একটা বড় বাক্যের মধ্যে ছোট বাক্যকে বলা হয় কি? বাক্যাংশ, বা ইংলিশে বলা হয় ক্লজ। তো সংজ্ঞাকারে যদি বলি, সংজ্ঞাতে ডেফিনেশনে যে ক্লজ কাকে বলে, তাহলে কি দাঁড়াবে? কয়েকটি একদম। তাহলে বলেছিলাম যে কয়েকটি শব্দের সমষ্টি যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনাইট। এটা কিন্তু মাস্ট হবে। একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা বলবো ক্লজ। এখন প্রশ্ন হলো ফাইনাইট ভার্ব জিনিসটা কি? ফাইনাইট ভার্বকে বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়ে যায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। তো শর্তটা কি শব্দগুচ্ছের মধ্যে? যে সেখানে ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাহলে তাকে কি বলবো আমরা? ক্লজ। এই হলো সংজ্ঞা। এবার আমাকে জানতে হবে যে ক্লাসিফিকেশনটা কি। ক্লজকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। ক্লজের প্রথম ভাগটার নাম কি? প্রিন্সিপাল ক্লজ। ক্লজের প্রথম ভাগটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। তারপর এটার নাম সাবঅর্ডিনেট ক্লজ। আর 3 নম্বরটার নাম কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। একটা জিনিস বলে রাখি, এই প্রিন্সিপাল ক্লজকে বলা হয় আবার মেইন ক্লজও বলা যায়। কি ক্লজ বলা হয়? মেইন ক্লজ। আর আরেকটা নাম হলো এর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মানে কি? এর সবকটার মানে হলো যে একে বাংলায় যদি আমি বলি তাহলে এর মানে হলো স্বাধীন বাক্যাংশ। কি বলা হয় একে? স্বাধীন বাক্যাংশ। আর সাবঅর্ডিনেট ক্লজকে আবার বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ মানে হলো কি? হ্যাঁ, অপ্রধান বাক্যাংশ। একে বলা হয় অপ্রধান বাক্যাংশ। আমরা কোঅর্ডিনেট ক্লজকে পরে আলোচনা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। আগে ভেবে নাও যে দুটো ক্লজকে নিয়ে আমরা আলোচনা করছি। কাকে কাকে? প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে বাংলায় বলা হয় স্বাধীন বাক্যাংশ, আর সাবঅর্ডিনেট ক্লজকে বাংলায় বলা হয় অপ্রধান বাক্যাংশ। কেন আমরা ক্লজ জানবো? যদি ক্লজ থেকে না শিখি তাহলে ওই যে গঠন অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। কি কি? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। তো কোনটা কোন সেন্টেন্স, কেন ওটা কমপ্লেক্স বা কেন কম্পাউন্ড বুঝতে পারবো না যদি ক্লজ না জানি। তাহলে আমাদেরকে সবার আগে জানতে হবে ক্লজ। তো ক্লজ জানতে গিয়ে আমরা দেখলাম ক্লজকে বাংলায় বলা হয় বাক্যাংশ, আর সংজ্ঞাকারে বললাম যে কয়েকটি শব্দের সমষ্টি যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকতে পারে, তাকে আমরা বলবো ক্লজ। ক্লজকে যদি ভাগ করতে যাই তাহলে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। আমরা আলোচনা করব আপাতত প্রথমত দুটো ক্লজকে নিয়ে, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে অনেক বলা হয় মেইন ক্লজ বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, মানে স্বাধীন বা প্রধান বাক্যাংশ বলা হয়। একে প্রধান বাক্যাংশ বলা যেতে পারে। আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা বাংলায় কি বলছি? অপ্রধান বাক্যাংশ। মানেতে কিন্তু বোঝা যাচ্ছে একটা প্রধান আর একটা হলো অপ্রধান। এবার একটা যদি বাক্যের উদাহরণ দিই বা একটা যদি বাক্য লিখি তাহলে এটা আরো বেশি পরিষ্কার হবে যে কেন কোনটা স্বাধীন আর কোনটা পরাধীন, বা কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। আগে একটু সংজ্ঞাকারে বলি। সংজ্ঞাতে কি বলছে? বলছে যে ক্লজ নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোন ক্লজের সাহায্য নেয় না। কি বললাম? যে ক্লজ নিজের অর্থ প্রকাশ করার জন্য অন্য কোন ক্লজের সাহায্য নেয় না তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর যে ক্লজ নিজেদের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমি একটা উদাহরণ দিই। একটা উদাহরণ দিলে
আরো বেশি ক্লিয়ার হবে। সুজাতা bought a pen which is red in color। এর মানেটা কি দাঁড়াচ্ছে? সুজাতা একটা কলম কিনলো যেটি হচ্ছে লাল রঙের। এবার একটা কথা বলি, এখানে দেখো ফাইনাইট ভার্ব কটা আছে? যটা ফাইনাইট ভার্ব হবে তটা হবে ক্লজ। দেখো এখানে একটা বট আছে ফাইনাইট ভার্ব, আর এখানে একটা ইজ আছে ফাইনাইট ভার্ব, আছে না নাই? এই দেখো, এবং যেহেতু ইজ আর বট দুটো ফাইনাইট ভার্ব, এখানে দুটো আলাদা আলাদা মানে বলছে। কি? এই দেখো, এই অংশটা যদি আমি ভাগ করি যে সুজাতা bought a pen মানে কি? সুজাতা একটা কলম কিনলো। তারপরে একটা বলছে which is red in color, যেটি হচ্ছে লাল রঙের। তাহলে দেখো এখানেও কিন্তু একটা মনের ভাব প্রকাশিত হয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে না। কেননা শুধু যদি আমি তোমাকে বলি, তাহলে আমি কিচ্ছু বললাম না, শুধু বললাম তোমাকে যেটি হয় লাল রঙের। তোমাকে কি বললাম? যেটি হয় লাল রঙের। তুমি বুঝতে পারলে যে কোনো একটা কিছু জিনিসের কথা বলছি যেটি লাল রঙের, কিন্তু কোন জিনিসের কথা বোঝা যাচ্ছে কি? সম্পূর্ণ বোঝা যাচ্ছে কি? না। কিন্তু আমি যদি এবার শুধু এইটুকুনাই বলি কাউকে যে সুজাতা একটা কলম কিনেছে, তাহলে কি তোমার আর মনে কোনো খটকা থাকছে? কোনো কনফিউশন থাকছে? কোনো কিন্তু কনফিউশন থাকছে না। তার মানে এই যে এই অংশটুকুটা যখন আমি মানে প্রকাশিত হচ্ছে, তখন এই মানে প্রকাশের জন্য আর কারো উপর নির্ভর করছে না। তাহলে একে আমরা কি বলবো? প্রিন্সিপাল বলবো না সাবঅর্ডিনেট বলবো? প্রিন্সিপাল বলবো। কি বলবো একে? প্রিন্সিপাল। এই টুকুটা, এই ক্লজটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ। এর নাম প্রিন্সিপাল ক্লজ। আর এই যে এখানে আছে which is red in color, যেটি হচ্ছে লাল রঙের। এই যে যেটি হচ্ছে লাল রঙের, এইটা তখনই মানে সম্পূর্ণ বোঝা যাবে যখন আমি এই আগের অংশটুকুটা বলবো, তাই কি না? তাহলে এর অর্থটা নির্ভর করছে কার উপর? এই প্রিন্সিপাল ক্লজের উপর। তাই একে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। কথা বুঝা গেল? এবার একটা যেটা সমস্যা হয় ক্লাস 8 এ, তোমাদের এখন কি আছে ক্লজে? এখন যেটা তোমাদের আছে সেটা হলো ক্লজকে আইডেন্টিফিকেশন করতে দেয়, বা এরকম পরীক্ষায় পড়বে যে সাবঅর্ডিনেট ক্লজের তলায় দাগ দাও। এখন হঠাৎ করে তুমি বুঝবে কি করে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যে সাবঅর্ডিনেট ক্লজকে বোঝার একটা সংক্ষিপ্ত বা সহজ নিয়ম বলে দিচ্ছি। কি? সাবঅর্ডিনেট ক্লজ সব সময় একটা লিঙ্কার দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? লিঙ্কার দিয়ে। তুমি দেখো এখানে লিঙ্কারটা কি? which। লিঙ্কারটা কি? which। বা লিঙ্কার যদি আমি উদাহরণ দিই, স্যার লিঙ্কার কি জিনিস? লিঙ্কার হচ্ছে ওই যে WH ওয়ার্ডগুলো হয় না? what, when, where, which, why, how, whose, whom, অথবা that, এই সমস্ত শব্দ ওর আগে থাকবেই থাকবে। তখনই আমরা বুঝে নেব যে সেইখান থেকে যতটুকুটা অর্থ প্রকাশ করছে সেইটা হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা যদি উদাহরণ দিই আমি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। যেমন এইটা একটা থেকে গেল, এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা চিনতে পারছো কিনা সাবঅর্ডিনেট ক্লজ। রাম কেম, এটা বাক্য কি লিখলাম? রাম কেম when it was raining। যখন বৃষ্টি হচ্ছিল তখন রাম এসেছিল। এখন যদি তোমাকে কোশ্চেন করি, ধরো পরীক্ষাতে প্রশ্ন এসেছে যে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? কোনটা হবে সাবঅর্ডিনেট ক্লজ? when it was raining। কি? when it was raining। কি করে বুঝলাম? দেখো শুরু হয়েছে কি দিয়ে? WH ওয়ার্ড। আচ্ছা এটাকে তাহলে কি বলবো আমরা? সাব ক্লজ, তাই না? আর এইটাকে কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা ক্লজ মানে কি? তার মধ্যে শব্দগুচ্ছ তো থাকবে, কিন্তু তার মধ্যে একটা অবশ্যই একটা জিনিস থাকবে বলেছিলাম, ফাইনাইট ভার্ব। তাহলে বলো তো প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা? কেম। আর সাবঅর্ডিনেট ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা? রেইনিং। কি? রেইনিং, তাই তো? তাহলে দুটো আলাদা আলাদা ক্লজ, এবং এইটাকে আমরা চিনলাম কি দিয়ে? এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝলাম কি করে? এই when WH। তাহলে একটা জিনিস এটা পরিষ্কার থাকবে যে সব সময় সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় অ্যাক্টিভ লিঙ্কার দিয়ে। কি দিয়ে? লিঙ্কার দিয়ে। সেইখান থেকে হয়ে যাবে সাবঅর্ডিনেট ক্লজ। লাস্ট একটা জিনিস নিয়ে এবার আমি তোমাদের আলোচনা করব, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বসে কোথায়। দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা তোমাকে অ্যাকচুয়ালি জানতে হবে, যে সাবঅর্ডিনেট ক্লজ বসে কোথায়। দেখো আমি দুটো বাক্য বলেছি না? দুটো বাক্যেই দেখো সাবঅর্ডিনেট ক্লজ কোথায় বসে আছে? বাক্যের শুরুতে, মাঝে না শেষে? দুটো বাক্যেই কোথায় আছে? শেষে। তবে তোমাদেরকে বলে রাখি সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে,
আবার বাক্যের মাঝেও বসতে পারে। কোথায় কিভাবে বসবে আমরা উদাহরণের সাহায্যে দেখি। এক তো শেষে কিভাবে বসলো দেখে নিলে, এবার আমি তোমাদেরকে দেখাই শুরুতে কিভাবে বসে। কি লিখলাম? হাউ ইউ ডিড ইট আই ডোন্ট নো। হাউ ইউ ডিড ইট আই ডোন্ট নো। তুমি কিভাবে করলে এটা আমি জানি না। আচ্ছা, এবার যদি প্রশ্ন করি তোমাদেরকে যে বলো তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আচ্ছা একটা ভার্ব বলো তো, ভার্ব কোনটা? একটা হলো ডিড, আরেকটা হলো নো। তাহলে দুটো ফাইনাইট ভার্ব, তাহলে ডেফিনেটলি দুটো ক্লজ আছে। আচ্ছা তার মধ্যে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই ডোন্ট নো। ভেরি গুড, এটা প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ হাউ ইউ ডিড ইট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি করে বুঝলাম? এক তো অর্থগতভাবে যদি ব্যাখ্যা করি আমরা জানতে পারবো, দুই সহজ সরল পদ্ধতি কি দিয়ে শুরু হয়েছে? লিঙ্কার দিয়ে শুরু হয়েছে। হাউ ইউ ডিড ইট, তুমি এটা কিভাবে যে করলে? আই ডোন্ট নো, আমি জানি না। আচ্ছা শুধু যদি আমি এমন কথা বলি যে আমি জানি না এটা, তাহলে কিন্তু কোনো বিষয় আসে না। আবার যদি তুমি যে কিভাবে করলে, তুমি যে কিভাবে করেছো এরকম যদি কথা আসে, তোমার প্রশ্ন আসে সেটা কি হয়েছে। তাহলে হাউ ইউ ডিড ইট আই ডোন্ট নো, একটা জিনিস মাথায় রাখবে, যদি সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে বসে তাহলে কমা বসাতে হয়। কি বসাতে হয়? তারপরে প্রিন্সিপাল ক্লজ বসাতে হয়। ক্লিয়ার? পরিষ্কার বোঝা মাথায় থাকবে। যদি আমি সাবঅর্ডিনেট ক্লজকে আগে বসাই তাহলে কি বসাতে হবে? কমা, তারপরে কি কোন ক্লজ বসবে? প্রিন্সিপাল ক্লজ। আর মাঝে কখন বসে? দেখো দেখো বোর্ড দেখ সিয়া, the car which is black in color has been bought by me। আচ্ছা এখানে ভার্ব আছে কি? এটা এখান থেকে এখানে একটা বাক্য তাই না পুরোটাই? এই বাক্যটার মধ্যে ভার্ব আছে? ফাইনাইট ভার্ব কটা আছে? বট, কেনা হয়েছে, এটা একটা ভার্ব। আর একটা কি? ইচ, এটা একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা এবার যদি তোকে বলে এই পরীক্ষাটা এই বাক্যটা পরীক্ষায় পড়ে গেল, যে তোকে জিজ্ঞেস করছে যে সাবঅর্ডিনেট ক্লজের তলায় দাগ মারো। কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? which is black in color। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা রে? এইটা নয় যে শুধু has been bought by me না, the car has been bought by me, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর which is black in color এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মানেটা কি? বলছি গাড়িটি যেটির রং হচ্ছে কালো has been bought by me, সেটা আমার দ্বারা কেনা হয়েছে, অর্থাৎ সেটাকে আমি কিনেছি, সেটাকে আমি কিনেছি। তাহলে এই যে অংশটা এটাকে আমরা বলবো সাব ক্লজ। তাহলে দেখো এখানে সাব ক্লজটা বাক্যের কোথায় আছে? কোথায় আছে? মাঝখানে আছে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে বসতে পারে। শুরুতে বসলে কি বসতে হয়? কমা দিয়ে প্রিন্সিপাল ক্লজ। বাক্যের মাঝে বসতে পারে, সেক্ষেত্রে কমা টমার কোনো বিষয় নেই। আবার বাক্যের শেষেও বসতে পারে। তাহলে তিন জায়গাতেই সাবঅর্ডিনেট ক্লজ বসতে পারে। এর পরের দিনের ক্লাসে না সাবঅর্ডিনেট ক্লজের আরো ভাগ আছে, সেটা হলো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। ওই ক্লজগুলোকে নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, আজকে বেশি আলোচনা করছি না, এমনিতেই বেজে গেল অনেকটা, আর আকাশের অবস্থাটা খারাপ। ঠিক আছে।